আসসালামু আলাইকুম। ক্লাস 6 আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পেশি এবং শরীরের বৃদ্ধি ও বিকাশ। তো আগের ক্লাসগুলোতে তোমরা অস্থি সন্ধি এগুলো সম্পর্কে জেনেছো। তো অস্থি সন্ধি বা অস্থি পড়তে গিয়ে আমি বলেছিলাম পেশি আমাদের হাড়ের সাথে যুক্ত থাকে। তো এই পেশি কোথায় থাকে না, পেশি আমাদের হাড় দুটো পরস্পরকে সংযুক্ত রাখে বলেছিলাম লিগামেন্ট। আর পেশি হাড়ের সঙ্গে যুক্ত থাকে, পেশি হাড়ের সঙ্গে যুক্ত থাকে, যার দ্বারা তাকে বলা হয় কি না টেন্ডন। তাহলে টেন্ডন অস্থি দুটো অস্থি সন্ধিকে পেশির সঙ্গে সংযুক্ত রাখে কার সাহায্যে? টেন্ডনের সাহায্যে। আমাদের প্রত্যেকটা অস্থি সন্ধিতেই কিন্তু পেশি আছে। তো আমাদের অস্থি সন্ধি বলো এবং অস্থির গায়ে এই টেন্ডনগুলো থাকে, পেশিগুলো থাকে এবং হাড়ের সঙ্গে পেশি টেন্ডন দ্বারা, টেন্ডন একটা দড়ির মতো পদার্থ, দড়ি যেরকম হয় সেরকম ওটা পেশির সাথে হাড়কে যুক্ত রাখে। এই পেশি কেন হাড়ের সাথে যুক্ত থাকে? কারণ যদি আমাদের শরীরে পেশি না থাকতো তাহলে কি প্রবলেম হতো না, আমরা আমাদের হাতগুলো, পাগুলো বা দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, ইভেন আমাদের যে চোখের পাতা, এগুলো আমরা নড়াচড়া করতে পারতাম না। কারণ হাড়ের সঙ্গে যুক্ত থাকা পেশি সংকুচিত প্রসারিত হতে পারে, অর্থাৎ ছোট বড় হয়ে কি করে না আমাদের বিভিন্ন কাজে সাহায্য করে থাকে। তো পেশি যদি হাড়ের সাথে যুক্ত না থাকে তাহলে আমাদের হাত পা সব সোজা থাকতো, আমরা সেটাকে ভাঁজ করতে পারতাম না, আঙুলগুলোকে ভাঁজ করতে পারতাম না, কোনো কিছুই করতে পারতাম না। তাহলে পেশির কতটা গুরুত্ব বুঝতে পারছো। তো এই পেশি বিভিন্ন রকমের হয়, আমাদের দেহের বিভিন্ন জায়গায় অবস্থান অনুযায়ী পেশি আমরা বিভিন্ন রকম পাই। সেই পেশিগুলো কী কী ধরনের পেশি সেগুলো আমরা দেখব। একটাকে বলা হচ্ছে কঙ্কাল পেশি। নাম্বার 2 হচ্ছে আন্তর্যন্ত্রীয় পেশি। আর নাম্বার 3 হচ্ছে হৃদ পেশি। আমাদের শরীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পেশি থাকে। তো তাদের যদি অবস্থান দেখি তাহলে আমরা এই প্রধান 3 প্রকারের পেশিকে দেখতে পাবো। একটা হচ্ছে কঙ্কাল পেশি, আর একটা হচ্ছে আন্তর্যন্ত্রীয় পেশি, আর একটা হৃদ পেশি। তো কঙ্কাল পেশি মানে কি, আমরা যে কঙ্কাল তন্ত্র প্রথম যখন অস্থি পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে আমাদের টোটাল কঙ্কাল তন্ত্র 206টা হাড় নিয়ে গঠিত। তো তার মানে কি, আমাদের প্রত্যেকটা ওই 206টা যে হাড়, ওই কঙ্কাল, আমাদের যে হিউম্যান স্কেলিটন বা কঙ্কাল গঠিত হয়েছে, সেই হাড়ের সাথে যে পেশি যুক্ত থাকে তাকে আমরা কঙ্কাল পেশি বলতে পারি। অর্থাৎ অস্থি সংলগ্নভাবে অবস্থিত যেসব পেশি আমাদের দেহ সঞ্চালনে মুখ্য ভূমিকা পালন করে তাদেরকে আমরা কি বলতে পারি? কঙ্কাল পেশি। তাহলে কঙ্কাল পেশি যদি বলা হয় তাহলে কঙ্কাল পেশি কাকে বলবো না, কঙ্কাল পেশি যদি বলি তাহলে বলবো এটা অস্থি সংলগ্ন অবস্থায় থাকে, অর্থাৎ অস্থির সঙ্গে যুক্ত থাকে, অর্থাৎ অস্থি সংলগ্ন ভাবে অবস্থিত। সংলগ্ন মানে অস্থির সাথে সংযুক্ত থাকে বলে অস্থি সংলগ্ন। অস্থি সংলগ্নভাবে অবস্থিত যেসব পেশি
কি করে না দেহ সঞ্চালনে, মানে আমাদের দৈহিক সমস্ত কাজকর্ম করতে সেটাকেই বলা হচ্ছে দেহ সঞ্চালন। দেহ সঞ্চালনে প্রধান ভূমিকা গ্রহণ করে, প্রধান ভূমিকা গ্রহণ করে তাকে কি বলবো? কঙ্কাল পেশি। তাহলে বোঝা গেল, তাহলে কঙ্কাল মানে যে সমস্ত অস্থির সাথে যে পেশিগুলো সংলগ্ন আছে তাদেরকেই বলা হচ্ছে কঙ্কাল পেশি। আর এই পেশিগুলো আমাদের দেহ সঞ্চালনে, দেহ সঞ্চালন মানে হচ্ছে দেহর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ চলাচল করতে, অর্থাৎ আমরা যে হাঁটি চলি বিভিন্ন ধরনের কাজ করি, তো এইগুলো করতে, ইভেন আমরা ঘাড় ঘোরাতে পারি, চোখের পাতা ফেলতে পারি, এই সমস্ত কাজগুলো করতেই আমাদের এই কঙ্কাল পেশি লাগে। এই পেশিগুলো তাহলে অবস্থান যদি বলা হয় কঙ্কাল পেশি, আচ্ছা কঙ্কাল পেশির যদি এটা কঙ্কাল পেশির সংজ্ঞা হলো, যদি অবস্থান বলা হয় তাহলে কি বলবে না বিভিন্ন অস্থির সঙ্গে সংলগ্ন অবস্থায় থাকে। কঙ্কাল পেশির অবস্থান কোথায় না বিভিন্ন অস্থির সঙ্গে সংলগ্ন থাকে, সংলগ্ন থাকে মানে যুক্ত থাকে বলতে পারো, বিভিন্ন অস্থির সঙ্গে এরা যুক্ত থাকে। তাহলে কঙ্কাল পেশির গুরুত্ব অনেক বেশি, বুঝতেই পারছো। কঙ্কাল পেশি আমাদের সমস্ত হাড়ের সঙ্গে যুক্ত আছে। তো কঙ্কাল পেশিগুলো কি করবে না বিভিন্ন ধরনের কাজকর্ম করতে সাহায্য করবে। তো সেরকম অনেকগুলো কাজ আমরা পরে পেশিগুলোর পরে আসছি, একটু মুছি। আন্তর্যন্ত্র পেশি, হৃদপেশি, এগুলো এখন কঙ্কাল পেশি নিয়ে আলোচনা করছি। এটা কমপ্লিট হয়ে গেলে আবার বাকি পেশিগুলোতে যাব। তাহলে দেখো এই কঙ্কাল পেশি যেহেতু, আর একটা কথা বলি, এই কঙ্কাল পেশি কিন্তু স্বেচ্ছায় সংকোচনশীল, মানে ও নিজে নিজে সংকুচিত প্রসারিত। পেশির একটা প্রধান ধর্ম হচ্ছে সংকোচন এবং প্রসারণ। পেশির প্রধান ধর্ম কি বললাম না সংকোচন প্রসারণ, মানে ছোট হতে পারে বড় হতে পারে। তাহলে পেশির ধর্ম যদি সংকোচন প্রসারণ, তাহলে এই পেশিগুলো কি না কঙ্কাল পেশিগুলো সংকুচিত এবং প্রসারিত হয়। এরা স্বেচ্ছায় সংকোচন করে, অর্থাৎ কঙ্কাল পেশিগুলো নিজের মতো করে সংকুচিত প্রসারিত হয়ে আমাদের বিভিন্ন কাজ করতে সহায়তা করে। তাহলে এই কখনো সংকুচিত হয়, কখনো প্রসারিত হয়, কখনো ছোট হয়ে গিয়ে কাজটা করতে সাহায্য করে, কখনো বড় হয়ে গিয়ে কাজটা করতে সাহায্য করে। তো এই কঙ্কাল পেশিগুলো আমাদের কি কাজ করে, যেমন ধরো আমরা হাঁটাচলা করি, গমন করি। গমন মানে হচ্ছে এক জায়গা থেকে এক জায়গায় যে স্থান পরিবর্তন করি। আমি এখন এখানে বসে আছি, কিছুক্ষণ পরে অন্য জায়গায় যদি যাই, তাহলে কিন্তু এই গমন করতে গেলে এই সংকোচন প্রসারণের দরকার। আমাদের পায়ের দরকার হয়, হাতের দরকার হয়, তাই না? হাঁটতে গেলে হাতগুলো চলাচল নড়াচড়া করে এবং পা এক জায়গা থেকে আর এক জায়গায় আমাদের বডিটাকে এগিয়ে নিয়ে যায়। তাহলে এই গমন করতে গেলে, অর্থাৎ গমন মানে কি বলতে পারি স্থান ত্যাগ করতে গেলে, যদি আমরা স্থান ত্যাগ করি তাহলে আমাদের পেশিগুলোর অনেক ভূমিকা আছে। সংকুচিত প্রসারিত যখন আরও বড় হবে বুঝতে পারবে কিভাবে সংকোচন প্রসারণ হয়ে আমাদের কঙ্কাল পেশি গমনে সাহায্য করছে। কি করে না আমাদের সংকোচন প্রসারণ করে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে সাহায্য করে। আবার যখন কোনো একটা জায়গার পেশির সংকোচন হয় তখন অপর পেশির কিন্তু প্রসারণ হয়। এইভাবে পেশি আমাদের গমনে বা স্থান ত্যাগ করতে সাহায্য করে। এছাড়াও আমাদের বিভিন্ন পেশি টান, অর্থাৎ সমদৈর্ঘ্য যে সংকোচন সেগুলো বজায় রাখে। মানে কি না আমাদের দেহকে টান টান রেখে, পেশি টান বজায় রাখে, মানে দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে দেহ টান বজায় রাখে। আমাদের 2 নম্বর কাজ বলতে পারো দেহ টান বজায় রাখে। দেহ টান বজায় রাখে মানে কি না আমাদের দেহ
যে টান টান থাকে, অর্থাৎ হাত পা এবং শির দ্বারা সমস্ত অঙ্গগুলো সোজাভাবে টান টান বজায় রাখতে আমাদের যে দেহভঙ্গি, বডি পশ্চার, সেটাকে সোজাভাবে রাখতে সাহায্য করে, অর্থাৎ আমরা সোজাভাবে হাঁটাচলা করতে পারি এবং দেহটাকে সঠিক রাখতে সাহায্য করে। এছাড়াও যখন আমরা দৌড়াই, ছুটি, তখন কি হয়, যখন খুব আস্তে দৌড়াই, খুব বেশি দৌড়ে দৌড়াই না, তখন পেশিগুলো একরকমভাবে কাজ করে। আবার যখন খুব বেশি জোরে আমরা ছুটি, তখন পেশিগুলো আরেকভাবে কাজ করে আমাদের কিন্তু বিভিন্নভাবে নর্মাল বা স্বাভাবিক জীবনযাপন করতে সাহায্য করে। তাহলে কঙ্কাল পেশি সম্পর্কে কি বুঝতে পারলে? এবার আমরা যে পেশিটার কথা বলবো সেই পেশিটার নাম হচ্ছে কি আন্তর্জন্ত্রীয় পেশি। আন্তর্জন্ত্রীয় পেশি। তাহলে কঙ্কাল পেশি বোঝা গেছে। এবার আমরা এটা মুছছি। এবার যে পেশিটার কথা সেটার নাম বললাম কি 2 নম্বর পেশি আন্তর্জন্ত্রীয়। দেখো, আন্তর্জন্ত্রীয় কথাটার মধ্যে বুঝতে পারছো যে এই পেশিগুলো কিন্তু আমাদের কি বলবো, বিভিন্ন অঙ্গের মধ্যে আন্তর্যন্ত্র, অর্থাৎ আমাদের শরীরের ভেতরে যে যন্ত্র আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে শরীরের ভেতরে, তো সেইগুলোতে এগুলো অবস্থান করে। এদের আন্তর্যন্ত্রে অবস্থান করার জন্য এদের নাম হচ্ছে আন্তর্যন্ত্রীয় পেশি। যেমন এরা, এই পেশির সংজ্ঞা যদি বলি তাহলে কি বলবে, এরা কিন্তু প্রাণীর ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রিত হয় না। আগের পেশিটা কি ছিল, যে আমরা ওদেরকে স্বেচ্ছায় সংকোচন প্রসারণ করতে পারছিলাম। তোমার ইচ্ছা হলো হাতটাকে ভাঁজ করবে, ভাঁজ করতে পারবে, তোমার ইচ্ছে হলো স্থান ত্যাগ করবে, করতে পারবে। কিন্তু এই আন্তর্যন্ত্রীয় পেশিগুলো কি হয় না, প্রাণীর ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রিত হয় না। তাহলে এই আন্তর্যন্ত্রীয় পেশি কাকে বলবে না, প্রাণীর ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রিত না হয়ে যে সমস্ত পেশি দেহের বিভিন্ন অভ্যন্তরীণ অঙ্গসমূহে অবস্থান করে এবং বিভিন্ন স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাকে বলা হচ্ছে আন্তর্যন্ত্রীয় পেশি। তাহলে প্রাণীর ইচ্ছা অনুসারে নিয়ন্ত্রিত না হয়ে যেসব পেশি কি হয় না, বিভিন্ন যেসব পেশি আভ্যন্তরীণ বা অভ্যন্তরীণ অঙ্গসমূহে অবস্থান করে স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাদের আমরা কি বলবো, আন্তর্যন্ত্রীয় পেশি বলতে পারি। আন্তর্যন্ত্রীয় পেশি বলে। তাহলে বুঝতেই পারছো এরা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে অবস্থান করে এবং এটাকে আমরা নিজেরা আমাদের ভেতরে, ধরো বিভিন্ন ধরনের অঙ্গ আছে, ধরো তুমি তোমার যে শরীরের নাড়িভুঁড়ি আছে, পরিপাক নালী আছে, বিভিন্ন রক্তবাহ আছে, প্লীহা, রেচন অঙ্গ, জনন অঙ্গ, এই যে বিভিন্ন অংশগুলো আছে, তো এগুলো তুমি কিন্তু নিজে নিজে সংকোচন প্রসারণ করে তাদের অবস্থান বা তাদের কার্যকারিতা নিয়ন্ত্রণ করতে পারো না। তো এরা কার দ্বারা নিয়ন্ত্রিত হয় না, বিভিন্ন আমাদের শরীরের ভেতরে অসংখ্য স্নায়ু বা নার্ভ আছে তার দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে আন্তর্যন্ত্রীয় পেশি কোথায় থাকে, দেহের অঙ্গ প্রত্যঙ্গ। যেমন তুমি বলতে পারো আমাদের দেহের মধ্যে যে নাড়িভুঁড়ি আছে সেখানে অবস্থান করে,
পরিপাক নালীতে অবস্থান করে, পরিপাক নালী, রেচনতন্ত্র, জননতন্ত্র, রেচন জনন তন্ত্রতে অবস্থান করে। এছাড়াও কোথায় থাকে, বিভিন্ন রক্তবাহে থাকে, রক্তবাহেতে থাকে। তো এইসব বিভিন্ন ভেতরে আমাদের দেহের ভেতরে এরা অবস্থান করে, নিয়ে এরা কি করে না এইসবের সাথে এই পেশিগুলো যুক্ত থেকে যখন যেরকম দরকার হয়, ধরো তোমার পরিপাক নালীটা ছোট করার দরকার হচ্ছে, বড় করার দরকার আছে, এই সমস্ত কাজগুলো এরা স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে আন্তর্জন্ত্রীয় পেশি বোঝা গেল। এদের কাজ কি তাহলে না, এদের কাজ যদি বলা যায় তাহলে বলবে এই পেশি কি করে খুব প্রাণীর দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে খুব ধীরে সংকুচিত প্রসারিত হয় এবং দেহের বিভিন্ন অভ্যন্তরীণ কার্যগুলো নিয়ন্ত্রণ করে। আর কি করে, দেহের বিভিন্ন যে অঙ্গসমূহ সেগুলোকে রক্ষা করে। ঠিক আছে, এছাড়াও এর আরও একটি কাজ আছে, এটা আমাদের যে বডি হিট বা দেহতাপ এটাকে নিয়ন্ত্রণ করতে এই পেশি কিন্তু সাহায্য করে। তাহলে এই পেশির কাজ কি কি বললাম, এই পেশির কাজ হচ্ছে দেহের বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গ, অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ বা অভ্যন্তরীণ অঙ্গসমূহ তাদের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, খুব ধীরে সংকুচিত প্রসারিত হয়ে তাদের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। আর বললাম কি, আমাদের দেহের যে অভ্যন্তরীণ অঙ্গসমূহ সেগুলোকে রক্ষা করতে সাহায্য করে। আর একটা কাজ করে, সেটা কি না দেহের তাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটা হচ্ছে অভ্যন্তরীণ পেশি আর আন্তর্জন্ত্রীয় পেশির কাজ। এরপরে যে পেশিটার কথা বলবো সেটা হচ্ছে কি হৃদপেশি। হৃদপেশি কথাটা শুনেই বুঝতে পারছি এই পেশিটার অবস্থান কোথায় না, এটা হৃৎপিণ্ডে অবস্থান করে। তাহলে হৃৎপিণ্ডে অবস্থিত যে পেশি কি করে, নিজে নিজে সংকুচিত প্রসারিত হয়, তাকে হৃদপেশি বলে। এটাও কিন্তু আমাদের নিয়ন্ত্রণে নয়, প্রাণীর নিয়ন্ত্রণে। হৃদপেশি নিজে নিজে আমাদের দ্বারা স্বেচ্ছায় সংকুচিত প্রসারিত হয় না, হৃদপেশি নিজে নিজে সংকুচিত প্রসারিত হয় এবং এটা হৃৎপিণ্ডে অবস্থান করে। তাহলে যে পেশি হৃৎপিণ্ডে অবস্থান করে ও নিজে সংকুচিত ও প্রসারিত হয় তাকে হৃদপেশি বলে। তাহলে এটা হৃৎপিণ্ডে থাকে। দেখো আমাদের হৃৎপিণ্ড অবিরত সংকুচিত আর প্রসারিত হয়ে কি করছে না আমাদের গোটা শরীরে হৃৎপিণ্ড, আমরা আগেই পড়েছি হৃৎপিণ্ড এই চ্যাপ্টারেতেই, এর কী কাজ, কীভাবে কি কাজ করে সমস্ত ডিটেলসে আমরা জেনেছি। তাহলে কি এই হৃৎপিণ্ড ক্রমশ একবার সংকুচিত একবার প্রসারিত, একবার সংকুচিত একবার প্রসারিত হয়ে আমাদের গোটা শরীরে কি করছে, ভালো রক্তগুলোকে অর্থাৎ বিশুদ্ধ রক্ত বা অক্সিজেনযুক্ত রক্তকে সারা শরীরে ছড়িয়ে দিচ্ছে এবং সারা শরীর থেকে যে অবিশুদ্ধ রক্ত বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে কি করছে, ফুসফুসে নিয়ে আসছে এবং সেখান থেকে আবার তাতে অক্সিজেন যুক্ত করে দিয়ে তাকে শুদ্ধ করে পরিশুদ্ধ করে আবার আমাদের হৃৎপিণ্ডে প্রবেশ করাচ্ছে। তো এটাই হচ্ছে হৃৎপেশির কাজ। এবং হৃৎপেশির যদি অবস্থান, হৃৎপেশি কাকে বলে এটা বলবে, আর হৃৎপেশির অবস্থান বললে অবশ্যই বলবে হৃৎপেশি একমাত্র হৃৎপিণ্ডে অবস্থান করে। আর এই হৃৎপেশির কাজ কি না, হৃৎপেশির সংকোচন ও প্রসারণের ফলে নিজের তালে অবিরত সংকুচিত প্রসারিত হয়ে গোটা শরীরে কি করছে, আমাদের সমস্ত কলা অঙ্গে বিশুদ্ধ রক্ত সরবরাহ করে আর দেহের সমস্ত কলা অঙ্গ থেকে দূষিত রক্ত হৃৎপিণ্ডে ফিরিয়ে নিয়ে আসে। অর্থাৎ হৃৎপেশির হৃৎপেশির জন্যই আমাদের হৃৎপিণ্ড কিন্তু একটা পাম্প যন্ত্রের মতো কাজ করতে পারে। তাহলে আমরা বিভিন্ন ধরনের পেশি সম্পর্কে জানলাম, এই পেশিগুলোর কি কাজ,
কোথায় অবস্থান সেগুলো কিন্তু আমরা জানলাম। তাহলে এখান থেকে তোমরা পড়বে পেশিগুলো কাকে বলে না বলে এগুলো পড়বে। এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শরীরের বৃদ্ধি ও বিকাশ। শরীরের বৃদ্ধি ও বিকাশ। শরীরের বৃদ্ধি বিকাশ মানে কি আমাদের শরীরের আমাদের যে উচ্চতায় বাড়ি, তারপরে আমাদের যে দৈর্ঘ্য প্রস্থে বাড়ি সেটাই হচ্ছে আমাদের বৃদ্ধি। আর বিকাশ হচ্ছে আমাদের মানসিক যে বুদ্ধি তার যে বিকাশ বয়স বাড়ার সাথে সাথে বাড়ে সেটাই হচ্ছে বিকাশ। তাহলে আমাদের অঙ্গের আগে বিভিন্ন পরিচিতি হতে হবে। বৃদ্ধি বিকাশ করতে গেলে কোন কোন অঙ্গ বাড়ে, তা আমাদের হাত, পা, আঙুল, দাঁত, কাঁধ এই সমস্ত অঙ্গগুলো বিভিন্ন কাজ করে এবং এটা একটা ছোট শিশুর যে অবস্থায় থাকে আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে, ধরো আমি যদি হাত বলি বা হাতের আঙুল বলো, তাহলে এই হাতটা একটা সদ্যজাত শিশুর যতটুকু হবে আস্তে আস্তে তার যখন বয়স বাড়বে এগুলো কিন্তু বাড়তে থাকে। তাতে মাংসপেশি এবং মাংসপেশি, হাড় সব কিছুর বৃদ্ধি হতে থাকে। তাহলে এটা এক ধরনের বৃদ্ধি। এরকম বিভিন্ন অঙ্গ আছে আমাদের শরীরে, সেগুলোর বৃদ্ধি হতে পারে। তোমাদের বইতে বিভিন্ন ছকে দেখবে দেওয়া আছে বিভিন্ন বয়সের যে বৃদ্ধি তার অনুপাত করতে বলেছে তোমাদেরকে, সেগুলো দেখবে কিভাবে কি তাদের বৃদ্ধির অনুপাত যাবে। যত বয়স বাড়ার সাথে সাথে এই বৃদ্ধির অনুপাতটা কিন্তু দেখবে বেড়ে যাচ্ছে। অর্থাৎ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উচ্চতা ও ওজনের বৃদ্ধি কিন্তু বিভিন্ন রকম হচ্ছে এবং বিভিন্ন বয়সে সেটা বিভিন্ন রকমের হয়। তাহলে বয়স বাড়ার সাথে সাথে শরীরের বিকাশও ঘটে। এটা আমি বললাম বৃদ্ধির কথা। বৃদ্ধি মানে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে বৃদ্ধি সেটাকে হচ্ছে বৃদ্ধি। বৃদ্ধি মানে হচ্ছে শারীরিক বৃদ্ধি, মানে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি হচ্ছে শারীরিক বৃদ্ধি। আর যদি বিকাশ বলা হয় তাহলে বিকাশ কি না, বয়স বাড়ার সাথে সাথে যে শারীরিক বৃদ্ধি হয় ঠিক একইভাবে আমাদের মনের ভাব প্রকাশের যে বিকাশ, অর্থাৎ আমাদের মনের মধ্যে কথা বলা এবং বিভিন্ন ভাবভঙ্গি ইত্যাদি বোঝানোর বুদ্ধির যে বৃদ্ধি সেটাকে বলা হচ্ছে বিকাশ। অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে আমাদের ব্রেনও কিন্তু আমাদের মস্তিষ্ক ম্যাচিওর হতে থাকে, এটাকেই বলা হচ্ছে বিকাশ। তো এই সমস্ত বৃদ্ধি বিকাশ সঠিক এবং ভালোভাবে হতে গেলে কিন্তু প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে পুষ্টিকর খাবার। পুষ্টিকর খাবার আমাদের যে দৈনন্দিন খাদ্য তালিকা, সেখানে আমরা যে সমস্ত খাদ্য খাই তাতে কিন্তু একটা শিশুর থেকে আস্তে আস্তে বড় হতে গেলে তাকে যে খাদ্য দিতে হবে তার সমস্ত দৈহিক মানসিক বিকাশ যাতে ঠিকঠাকভাবে হয় সেজন্য তার খাদ্য তালিকায় সমস্ত পুষ্টিকর খাদ্য, অর্থাৎ সকালে দুপুরে রাত্রে তার যে পরিমাণ মতো খাবার যদি সে না পায় তাহলে তার কিন্তু যেমন শারীরিক বৃদ্ধিও হবে না তেমনি বিকাশও কিন্তু ব্যাহত হবে। অর্থাৎ আমরা দেখেছি বিভিন্ন বয়সের কোনো একটা ক্লাসে যদি যাও দেখবে বিভিন্ন একই ক্লাসে একই বয়সের বিভিন্ন ছাত্রছাত্রী থাকা সত্ত্বেও তাদের মধ্যে কিন্তু ওজন বা বুদ্ধির কিন্তু অনেক রকম পার্থক্য দেখতে পাওয়া যায়। কারোর ধরো শারীরিক বিকাশ অনেক বেশি হয়ে গেছে, কারোর অনেক কম হয়েছে এবং কারোর নর্মাল বৃদ্ধি হয়েছে। আবার কারোর দেখবে বুদ্ধির বিকাশ খুব অল্প বয়সে অনেক বেশি, অর্থাৎ তার বুদ্ধি খুব প্রখর। আবার কেউ দেখবে খুব মানে কম বুদ্ধি সম্পন্ন। তো এগুলো হয় বিভিন্ন কারণে হতে পারে, জেনেটিক বিভিন্ন কী বলবো বংশগত কারণে হতে পারে, এছাড়াও অপুষ্টির অভাবেও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। তা বিভিন্ন জনের বিভিন্ন রকমের শারীরিক গঠন বিভিন্ন হয়। তো কেউ ধরো লম্বা, কেউ বেঁটে, কেউ রোগা, কেউ মোটা, আবার কারোর গঠন স্বাভাবিক। এগুলো কেন হয় বুঝতে পারলে যে কোনো পুষ্টিকর খাবারের অভাব ঘটলে হতে পারে বা কেন বংশগত কারণেও হতে পারে। আবার আমাদের শরীরে এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে, এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে বলবো না, এটা খরিদ হয়। রাসায়নিক পদার্থ বয়ঃসন্ধির পর থেকে এই ধরনের রাসায়নিক পদার্থগুলো খরিত হয়, যেটাকে বলা হচ্ছে কি
হরমোন, এটা সম্পর্কে হরমোন বলে তোমাদের বইয়ে নেই, রাসায়নিক পদার্থ আছে, এটাই হচ্ছে হরমোন। এই হরমোনগুলো আমাদের শরীরের বিভিন্ন বৃদ্ধি বিকাশকে কিন্তু কন্ট্রোল করে। কিভাবে কন্ট্রোল করে না, ধরো আমাদের বৃদ্ধি হওয়ার, শারীরিক বৃদ্ধি হওয়ার যে হরমোন তার নাম হচ্ছে গ্রোথ হরমোন। কি হরমোন না, আমাদের গ্রোথ মানে কি বৃদ্ধি, এই হরমোনটার নাম হচ্ছে গ্রোথ হরমোন। এই হরমোন যদি সঠিকভাবে ক্ষরিত না হয় বা সঠিকভাবে নিঃসৃত না হয় তাহলে কিন্তু বৃদ্ধির ব্যাঘাত ঘটবে। যদি সঠিক বৃদ্ধি হয়, যদি সঠিকভাবে ক্ষরিত হয় বা বের হয় তাহলে কি হবে, তার বয়স অনুযায়ী তার বৃদ্ধি ঠিকই হবে। কিন্তু ধরো দেখবে কারো কারো দেখবে তোমাদের বয়সী কিন্তু তার দেহটা দৈত্যাকার দেহ। দৈত্যাকার মানে যেটাকে বলা হয় ইংরাজিতে জাইগান্টিজম। জাইগান্টিজম মানে কি, তার হাত পা ভীষণ লম্বা, ছোট থেকেই হাত পা এত লম্বা এবং দেহটাও অনেক লম্বা, মোটা না কিন্তু প্রচুর লম্বা, মানে তার যা বয়স তুমি দেখলেই বুঝতে পারবে একটা অস্বাভাবিক লম্বা সে তার বডিটা, সেটাকে বলা হচ্ছে দৈত্যাকার গঠন বা জাইগান্টিজম। এই গ্রোথ হরমোন যদি বেশি হয়, বেশি ক্ষরিত হয়ে যায় তাহলে কিন্তু এই জাইগান্টিজম রোগটি হতে পারে, দৈত্যাকার গঠন। আবার দেখবে তোমাদের বয়সী বা একটু বড় বয়সের দেখবে ছেলে মেয়ে যাদের বয়স হয়ে গেছে কিন্তু খুব ছোট মতোই রয়েছে, হাত পাগুলো ছোট ছোট, মোটা মোটা এবং তার বৃদ্ধি ঠিকঠাক হয়নি, দেখলেই বুঝতে পারবে, যেটাকে আমরা বলি বামনত্ব বা ডোয়ার্ফিজম বলা হয়। কেন কি বামন দেখেছো তোমরা, বামনত্ব এই রোগটাকে বলা হয় বা ডোয়ার্ফিজম বলা হয়। কেন না, তাদের এই গ্রোথ হরমোন কম ক্ষরণ হয়, কম ক্ষরণের কারণে কিন্তু এই হরমোনটা যদি ঠিকঠাক, তাহলে আমাদের দেহে যে রাসায়নিক পদার্থ, এই রাসায়নিক পদার্থ কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এরা যদি ঠিকভাবে না ক্ষরিত হয় তাহলে কিন্তু বিভিন্ন ধরনের শরীরের মধ্যে অস্বাভাবিকতা বা অস্বাভাবিক বিকাশ কিন্তু দেখতে পাবে। তো এরকম অস্বাভাবিক বিকাশ দুটো ঘটনার কথা বললাম, একটা হচ্ছে জাইগান্টিজম, একটা হচ্ছে ডোয়ার্ফিজম। তো আমাদের যে শরীরের সঠিক উচ্চতা, ওজন অনুযায়ী সঠিক উচ্চতা এবং সঠিক ওজন আছে কিনা বয়স অনুযায়ী, সেটা তোমরা জানতে পারবে কিভাবে না, একটা দেহ ভর সূচক নির্ণয়, বডি মাস ইন্ডেক্স বলা হয়, BMI বলা হয়, সেই তার দ্বারা কিন্তু আমরা আমাদের সঠিক গ্রোথ এবং বৃদ্ধি হচ্ছে কিনা সেটা আমরা জানতে পারি। এটাকে বলা হচ্ছে বডি মাস ইন্ডেক্স বা দেহ ভর সূচক। তাহলে এই দেহ ভর সূচক হচ্ছে কিসের পরিমাপ না, এটা আমাদের দেহটা সুস্থ আছে কিনা, আমাদের উচ্চতা এবং বয়স অনুযায়ী আমাদের দেহের বয়স অনুযায়ী আমাদের উচ্চতা এবং ওজন ঠিক আছে নাকি সেটা মাপা যায় দেহ ভর সূচক দিয়ে। এটাকে বলা হয় বডি মাস ইন্ডেক্স, ঠিক আছে, BMI বলা হয়। এটা কীভাবে মাপা হয় না, এটা আমাদের যা ওজন, সেই ওজন বাই উচ্চতা স্কোয়ার, ওজন বাই উচ্চতা স্কোয়ার যদি করা হয় তাহলে কিন্তু তোমার বডি মাস ইন্ডেক্স ঠিক আছে কিনা বোঝা যায়। তো এটার জন্য কিছু রেফারেন্স, মানে কিছু ঘটনা জানা দরকার আগে, যে এই দেহভর সূচক কীরকম হলে তোমার দেহটা তুমি স্বাভাবিক না অস্বাভাবিক না কি সেটা জানা যাবে। ধরো তোমার দেহভর সূচক যদি 15-র কম হয়, 15-র এর যে মানটা বেরোবে সেটা যদি 15-র কম হয় তাহলে কি হবে না, তোমার দেহ মানে আশঙ্কাজনকভাবে মানে কম ওজন, তোমার যে তুমি একদম আন্ডার ওয়েট, তার মানে কি বলবো না, আশঙ্কাজনকভাবে ওজন কম, তার মানে এটা খারাপ, তাই তো। এটা একটু মুছছি, পরে এটা তোমাদের দেখাচ্ছি। তাহলে যদি 15-র কম হয় তাহলে উচ্চতা হচ্ছে আশঙ্কা, ওজন তোমার বডি মাস ইন্ডেক্স ভাবে তোমার আশঙ্কাজনকভাবে ওজন কম। যদি ওজন তোমার দেহভর সূচক যদি বের হয় 16 থেকে
18.5-এর মধ্যে হয় তাহলে বোঝাবে, এটাও বোঝাবে কম ওজন। এটা কম ওজন ঠিক আছে, কিন্তু এটা আশঙ্কাজনক না, অনেক কম। আবার ধরো দেহভর সূচক যদি 18.5 থেকে 25 হয় তাহলে এটা হচ্ছে তোমার কি একেবারে এই দুটোর মধ্যে যদি তোমার দেহভর সূচকটা বের হয় তাহলে সেটা হচ্ছে স্বাভাবিক ওজন। আবার দেহভর সূচক যদি 25 থেকে 30-এর মধ্যে হয় তাহলে কি হবে, বেশি ওজন হয়ে যাবে। তোমার যা বয়স সেই অনুযায়ী বা উচ্চতা সেই অনুযায়ী ওজন কিন্তু বেশি। আর যদি দেহভর সূচক 30 বা 40 বা তার বেশি হয় তাহলে কি হবে, তাকে আমরা অস্বাভাবিক ওজন বলবো, বা একটা বিশেষ রোগ বলা হয় যেটাকে বলা হচ্ছে ওবেসিটি বা স্থূলতা। ঠিক আছে, ওবেসিটি বা স্থূলতা এটা কিন্তু একটা রোগ। তাহলে এই দেহভর সূচক আমরা বিএমআই নির্ণয় করি কিভাবে, বললাম ওজন বাই উচ্চতা স্কোয়ার। তাহলে এই মানটাকে আমাদের মাথায় রেখে আমাদের দেহভর সূচক বার করতে হবে। তাহলে ওজন বাই উচ্চতা স্কোয়ার বললাম, তাহলে ওজন বাই উচ্চতা স্কোয়ার। তাহলে ওজনটা কিন্তু এখানে ইউনিটগুলো বলে দিই, ওজনটা যখন আমরা লিখবো সেটা কেজিতে লিখবো, আর উচ্চতাটা কিন্তু মিটারে মাপতে হবে। ঠিক আছে, ধরো তোমার বন্ধুর ওজন হচ্ছে 40 আর তার উচ্চতা হচ্ছে 1.22 মিটার, তাহলে এটার হোল স্কোয়ার করে দিলাম, ওজন বাই উচ্চতা স্কোয়ার। তাহলে এর মান কত বেরোলো, এর মান বেরোচ্ছে 26.87। ঠিক আছে, 26.87। তাহলে দেখো 26.87 কার মধ্যে পড়ছে, এই ঘরটার মধ্যে পড়ছে, 25 থেকে 30-এর মধ্যে। তার মানে তার কিন্তু ওজন তার ওজন কিন্তু উচ্চতা অনুযায়ী অনেক বেশি। তার মানে সে স্থূলতার দিকে এগোচ্ছে, তার মানে তাকে কন্ট্রোল করতে হবে, তার ওজনটাকে কমাতে হবে। এইভাবে তোমরা প্রত্যেকে তোমাদের নিজের ওজন ঠিক আছে কি না সেটা এইভাবে মাপতে পারবে। বিএমআই দিয়ে ওজন বাই উচ্চতা স্কোয়ার করবে, ওজনটা কেজিতে লিখবে, এটা অবশ্যই কেজিতে মাপতে হবে ওজনটা কেজিতে, আর এটা মিটারে কনভার্ট করে দেবে। এটা মিটারে কনভার্ট করে তারপরে সেটা তোমরা মাপবে। তো এইভাবে আমরা বিভিন্ন রকমের ওজন ঠিক আছে কিনা বিভিন্ন বয়সে দেখতে পারবে। এবার দেখো, যদি আমাদের এই বিএমআই সঠিক না থাকে বা এই বিএমআই নির্ণয় করাটা কতটা গুরুত্বপূর্ণ, যদি আমরা স্থূলতার দিকে যাই বা কম ওজনের দিকে যাই তাহলে আমরা সেটা বিভিন্ন রোগে আক্রান্ত। তো সেই রোগগুলো যদি স্থূলতা হয় তাহলে আমাদের হৃৎপিণ্ডের রোগ হতে পারে, হাড়ের রোগ হতে পারে, বিভিন্ন আন্তর্যন্ত্রের মধ্যে রোগ হতে পারে। তো সেগুলো সম্পর্কে আমরা কি হতে পারবো না, সচেতন হতে পারবো। তো এই জন্য সঠিকভাবে ওজন উচ্চতা নির্ণয় করাটা কিন্তু বিভিন্ন বয়সে করাটা দরকার। তো এটা হচ্ছে আমাদের শরীরের ওজন আমরা দেখলাম। শুধুমাত্র কিন্তু চর্বি জমে পারে না, হাড় ও পেশিরও বৃদ্ধির ফলে হয়। চেহারা রোগা হলেও কিন্তু একজন মানুষ স্বাভাবিক হতে পারেন ওজন অনুযায়ী। কারণ কি, আমাদের যে দৈহিক ওজন এই পরিমাপের মধ্যে যদি আসে তাহলে আমরা জানবো সেই মানুষটি স্বাভাবিক ওজনের মধ্যে রয়েছে। তাহলে এই টপিক থেকে তোমরা আজকে যে প্রশ্নগুলো পড়বে সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো একটু লিখে দিচ্ছি। আচ্ছা, প্রশ্নগুলো তোমরা নিজেরাই বুঝতে পারবে, প্রশ্নগুলো তোমরা পড়ে নেবে এবং এই টপিকটা ভালো করে পড়বে, পরে আমি তোমাদেরকে কোয়েশ্চেনগুলো লিখে পাঠিয়ে দেবো।